আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ফ্লাইটে উপস্থিত ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন মৃত। পাশাপাশি মারা গেছেন বহু হবু ডাক্তারসহ মাটিতে থাকা বেশ কিছু মানুষও। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকেই প্রায় অক্ষত অবস্থায় হাঁটতে হাঁটতে বেরিয়ে এলেন 11A নাম্বার সিটের যাত্রী বিশ্বাস কুমার রমেশ। এই আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পরপরই আমাদের চোখের সামনে ভেসে উঠল এমন কিছু চমকে দেওয়ার মতো ঘটনা, যা এই বিমান দুর্ঘটনাকে বারংবার প্রশ্নের মুখে দাঁড় করালো। তার মধ্যে যেমন রয়েছে দুর্ঘটনার ঠিক ৩ দিন আগে প্রাক্তন CIA এজেন্ট স্যারা অ্যাডামসের করা এই টুইটটা, যেখানে তিনি বলেছেন ভারতবর্ষের মাটিতে সবচেয়ে বড় অ্যাটাক প্ল্যান করা হচ্ছে। আবার দুর্ঘটনার আগে ১২ই জুন সকালবেলায় মিডডে নামক একটা সংবাদপত্রে এমন একটা বিজ্ঞাপন বেরোলো, যেখানে দেখা গেল এয়ার ইন্ডিয়ার একটা বিমান একটা বিল্ডিং ফুঁড়ে বেরোচ্ছে। আর ঠিক সেই দৃশ্যটারই যেন পুনরাবৃত্তি হলো ওই দিন দুপুরবেলা। পাশাপাশি জানা গেল যে 11A সিটে বসে বিশ্বাস কুমার রমেশ প্রায় অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছেন ঠিক সেই 11A সিট নম্বরে বসেই আজ থেকে ২৭ বছর আগে হওয়া একটা বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিলেন থাই সিঙ্গার অ্যাক্টর রুইয়াং সাক, জেমস লয়চুসাক। কোইন্সিডেন্স, রাইট? কিন্তু আর কোন কোন কোইন্সিডেন্সের মুখোমুখি হতে হবে আমাদের? উড়োজাহাজ, বিমান, এরোপ্লেন কিংবা ফ্লাইট পরিবহনের সবচেয়ে সেফেস্ট মাধ্যম হিসেবে ধরা হয় আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া এই মেটালিক বার্ডের। জানলে চমকে যাবেন, এই মুহূর্তে গোটা পৃথিবীর আকাশে প্রায় ২০০০ বিমান উড়ে বেড়াচ্ছে, আর তাদের গতিবিধির উপর পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখছে কয়েক লক্ষ মানুষ। দ্য হিন্দুর ২০২৪ সালের অক্টোবর মাসের রিপোর্ট বলছে গত ৫ বছরে ভারতবর্ষে প্রায় ২০০টা মেজর ট্রেন দুর্ঘটনা হয়েছে, যেখানে শেষ ১৫ বছরে মাত্র ৩টে ফ্লাইট দুর্ঘটনা হয়েছে এই দেশে। কিন্তু আসল টুইস্টটা এখানেই লুকিয়ে রয়েছে। ২০০টা মেজর রেলওয়ে অ্যাক্সিডেন্টে মৃত ব্যক্তির সংখ্যা যেখানে ৩৫১, সেখানে মাত্র ৩টে ফ্লাইট অ্যাক্সিডেন্টের ফলে মৃত হওয়া মানুষের সংখ্যা প্রায় ৪৪৬। হ্যাঁ, একটা ফ্লাইট অ্যাক্সিডেন্ট থেকে যারা বেঁচে ফেরে তারা সত্যি সত্যি চূড়ান্ত ভাগ্যবান। কিন্তু ভাগ্য কজনের সঙ্গে দেয়? যারা বিদায় নেয় তাদের পরিবারটা তো থচনচ হয়ে যায়। ১৯৬০ সাল থেকে ২০২৫ সাল অবধি ভারতবর্ষের বুকে এমন ১৪টা ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, যা গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে রেখে দিয়েছিল। আজ কথা বলবো সেই নিয়েই। পাশাপাশি আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বিষয় এখনও অবধি যা যা জানা গেছে সেগুলো নিয়েও আলোচনা করব আমরা। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। সাল ১৯৬২, তারিখ ৭ই জুলাই। ৮৫ জন যাত্রী এবং ৯ জন ক্রিউ মেম্বারকে নিয়ে ওরা অ্যাল ইটালিয়া ফ্লাইট ৭৭১-এর সিডনি থেকে রোম পৌঁছানোর কথা ছিল আমাদের ভারতবর্ষে বোম্বে হয়ে। কিন্তু তৎকালীন বোম্বের স্যান্টাক্রুজ এয়ারপোর্টে ফ্লাইটটি ল্যান্ড করার আগে শহর থেকে ৫০ মাইল দূরে ডাবলি গ্রামের আকাশে ঘটল সেই মারণ দুর্ঘটনা। বর্ষাকালের রাতে পাইলটের চোখে পড়ল না ডাবলি গ্রামের পাশে থাকা ছোট্ট হিলটাকে। ফ্লাইট সোজা গিয়ে ধাক্কা মারল সেই হিলে। বিমানে উপস্থিত ৯৪ জন মানুষের মৃত্যু হল ওই দুর্ঘটনায়। সাল ১৯৬৩, তারিখ ২৮শে জুলাই। ইউনাইটেড আরব এয়ারলাইন্সের ফ্লাইট ৮৬৯ আরব সাগরের জলে আছড়ে পড়ল মুম্বাই ঢোকার সময়। আসলে টোকিও থেকে উড়ে আসা ওই ফ্লাইটটার কায়রো যাওয়ার কথা ছিল ভায়া ব্যাংকক ও বোম্বে হয়ে। খারাপ আবহাওয়ায় রাত্রিবেলা ল্যান্ড করতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ৫৫ জন যাত্রী এবং ৮ জন কিউ মেম্বারকে নিয়ে আরব সাগরে আছড়ে পড়ে ফ্লাইটটি। বিমানে উপস্থিত ৬৩ জন মানুষের মৃত্যু হয় ওই দুর্ঘটনায়। সাল ১৯৭২, তারিখ ১৪ই জুন। জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ৪৭১ নিউ দিল্লির পালাম এয়ারপোর্টে ল্যান্ড করার সময় আছড়ে পড়ল রানওয়েতে। মূলত টোকিও থেকে উড়ে আসা ওই ফ্লাইটটি লন্ডন যাওয়ার কথা ছিল ভায়া ব্যাংকক ও দিল্লি হয়ে। খারাপ দৃশ্যমানতার কারণে পাইলটের জাজমেন্টাল এররের ফলে প্লেনের মধ্যে থাকা ৮৭ জন যাত্রীর মধ্যে ৮২ জন প্রাণ হারান। পাশাপাশি গ্রাউন্ডে উপস্থিত থাকা ৪ জন মানুষেরও প্রাণহানি হয় এই দুর্ঘটনায়। সাল ১৯৭৩, তারিখ ৩১শে মে। ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ৪৪০, যা কিনা বোয়িং কোম্পানির তৈরি করা 737 সারাঙ্গা নামে বিখ্যাত ছিল, সেই ফ্লাইটটি আছড়ে পড়ল দিল্লির পালাম এয়ারপোর্টে। মূলত ধুলোর ঝড় এবং বৃষ্টির প্রভাবে রানওয়েতে ল্যান্ড করার সময় বিদ্যুতের হাই টেনশন তারের সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। মাদ্রাজ থেকে টেক অফ করা বিমানটিতে ৬৫ জন যাত্রী থাকলেও প্রাণে বেঁচেছিলেন মাত্র ১৭ জন। বাকি ৪৮ জন মানুষই বিমানে ঝলসে গেছিলেন। ৭০-এর দশকের পরের দুটো বিমান দুর্ঘটনাই ঘটেছিল মুম্বাই এয়ারপোর্টে। প্রথমটা ঘটেছিল ১৯৭৬ সালের ১২ই অক্টোবর, যখন ইন্ডিয়ান এয়ারলাইন্সের ১৭১ মাদ্রাজ থেকে টেক অফ করার পর বোম্বে স্যান্টাক্রুজ এয়ারপোর্টে ল্যান্ড করার চেষ্টা করছিল। ঠিক তখনই ইঞ্জিন ফেলিয়ারের কারণে ফিউয়েল লাইনগুলোতে আগুন লেগে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে প্লেনটি আছড়ে পড়ে রানওয়ের একদম শেষ প্রান্তে। ফ্লাইটে উপস্থিত ৯৫ জনের মধ্যে ৯৫ জনই প্রাণ হারান। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ১৯৭৮ সালের ১ জানুয়ারি। বছরের প্রথম দিনই এয়ার ইন্ডিয়া ফ্লাইট ৮৫৫, যা কিনা বোয়িং কোম্পানির তৈরি করা এবং ৭৪৭ এম্পেরার আশোকা নামে বিখ্যাত ছিল, তা সোজা গিয়ে আছে পড়ে আরব সাগরে। মুম্বাই থেকে দুবাইয়ের জন্য রওনা দেওয়া এই ফ্লাইটটা টেক অফের ঠিক ২ মিনিটের মাথায় ১৯০ জন যাত্রী এবং ২৩ জন ক্রিউকে নিয়ে আছড়ে পড়ে সমুদ্রে। বোয়িংয়ের ইনস্ট্রুমেন্টাল ফেলিয়ারের জন্য প্রাণ যায় ১১৩ জন মানুষের।
এই দুর্ঘটনার পর প্রায় 10 বছর শান্ত থাকে ভারতবর্ষের আকাশ। কিন্তু 80 দশকের শেষ দিকে ঘটা আরও একটা বোয়িং দুর্ঘটনা নাড়িয়ে দেয় গোটা দেশকে। সাল 1988, তারিখ 19 অক্টোবর, আহমেদাবাদ এয়ারপোর্টে বোয়িং বিমান দুর্ঘটনা। 2025 সালেই প্রথম নয়, আজ থেকে প্রায় 36 বছর আগে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট O113, যা কিনা বোয়িং 737 নামেও পরিচিত ছিল, সেটি আছড়ে পড়ে রানওয়েতে। ঘন কুয়াশার কারণে পাইলটের জাজমেন্টাল এররের ফলে 135 জন মানুষ সহ বিমানটি সোজা রানওয়েতে এসে পড়ে। 130 জন যাত্রী এবং 3 জন ক্রিউ মেম্বার মারা গেলেও আশ্চর্যজনকভাবে 2 জন যাত্রী বেঁচে যান ওই ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে। 90-এর দশক শুরু হয় একটা বিরাট দুর্ঘটনা দিয়ে। 1990 সালের 14 ফেব্রুয়ারি, মাত্র 2 মাস পুরনো ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 605 এয়ারবাস পাইলটের ভুলে আছড়ে পড়ে ব্যাঙ্গালোরের হ্যাল এয়ারপোর্টে। 146 জন অনবোর্ড প্যাসেঞ্জারের মধ্যে 92 জন মারা যান। এরপরের দুর্ঘটনাটি ঘটে 1991 সালের 16 আগস্ট। ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 257, যা বোয়িং 737 নামে পরিচিত ছিল, সেটি সোজা গিয়ে আছড়ে পড়ে ইম্ফল থেকে 12 মাইল দূরে অবস্থিত থাউবাল হিলে। ফ্লাইটে উপস্থিত 63 জন প্যাসেঞ্জার এবং 6 জন ক্রিউ মেম্বারের মধ্যে সবাই প্রাণে মারা যান। মূলত বর্ষার ওয়েদারে পাইলটের ন্যাভিগেশনাল এররকে দায়ী করা হয় এই দুর্ঘটনার জন্য। এর ঠিক 2 বছর বাদে 1993 সালের 26 এপ্রিল আবারও একটা বিমান দুর্ঘটনা ঘটে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 491, যা বোয়িং 737 নামে পরিচিত ছিল, সেটি ঔরঙ্গাবাদ থেকে বোম্বের পথে ওড়ার সময় রানওয়েতে উপস্থিত একটা ট্রাক এবং কিছু পাওয়ার লাইনে ধাক্কা মারে। ফ্লাইটে উপস্থিত 118 জন মানুষের মধ্যে 55 জনের প্রাণহানি হয় এই দুর্ঘটনায়। তবে ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফ্লাইট দুর্ঘটনাটি ঘটে 1996 সালের 12 নভেম্বর। সৌদিয়া ফ্লাইট 763, যা কিনা বোয়িং 747 নামে পরিচিত ছিল, সেটি দিল্লি থেকে 312 জন যাত্রী এবং ক্রিউ মেম্বারকে নিয়ে রওনা দেয় সৌদি আরবের তেহরানের পথে। অন্যদিকে কাজাকিস্তান এয়ারলাইন্সের ফ্লাইট 1907 শিকমেট শহর থেকে 37 জন যাত্রী এবং ক্রিউ মেম্বারকে সঙ্গে নিয়ে উড়ে আসছিল দিল্লির পথে। ভারতীয় সময় অনুযায়ী তখন সন্ধ্যে 6টা বেজে 40 মিনিট। দিল্লি শহর থেকে 100 কিলোমিটার পশ্চিমে চরখি দাদ্রি শহরের আকাশে মুখোমুখি সংঘর্ষ হয় এই দুটি বিমানের। মানে এমনভাবে বিমান দুর্ঘটনা হওয়া বিরলের মধ্যে বিরলতম ঘটনা। কিন্তু ভারতবর্ষের মানুষ সেদিন কেঁপে ওঠে এমন এক বিরল দুর্ঘটনায়। দুটো বিমান মিলিয়ে যে 349 জন অনবোর্ড প্যাসেঞ্জার ও ক্রিউ মেম্বার ছিলেন, কেউই বেঁচে ফিরতে পারেননি। এই দুর্ঘটনার রিপোর্টে লেখা হয়, সঠিকভাবে ইংলিশ ভাষা বুঝতে না পারার কারণে কাজাকিস্তানের ক্রিউরা সঠিক অল্টিটিউড মেনটেন করতে পারেনি, আর সেই কারণেই এই দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই আমরা সবাই জানি যে আহমেদাবাদের বিমান দুর্ঘটনাটি যেখানে ঘটে সেটা ছিল একটা লোকালয়। কিন্তু বিমানের এমন লোকালয়ে গিয়ে আছড়ে পড়াটা এই প্রথমবার নয়। কিন্তু সাল 2000, তারিখ 7 জুলাই, কলকাতা শহর থেকে টেক অফ করা অ্যালায়েন্স এয়ার 7412, যা বোয়িং 737 নামে পরিচিত ছিল, সেটি সোজা গিয়ে আছড়ে পড়ে বিহারের পাটনা শহরের রেসিডেন্সিয়াল এলাকায়। ফ্লাইটে উপস্থিত 60 জন প্যাসেঞ্জার এবং 5 জন ক্রিউ মেম্বার ছাড়াও গ্রাউন্ডে উপস্থিত 5 জন মানুষের মৃত্যু হয় এই বিমান দুর্ঘটনায়। মোট 70 জন মানুষের মৃত্যুর পিছনে দায়ী করা হয় ফ্লাইটের পাইলটকে। পাশাপাশি প্রশ্ন ওঠে অ্যালায়েন্স এয়ারলাইন্সের মেন্টেনেন্স নিয়েও। তবে 2010 সালে আরও একটা ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে ভারতবর্ষের বুকে। 2010 সালের 22 মে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট 812, যা বোয়িং 737-800 নামে পরিচিত ছিল, সেটা ব্যাঙ্গালোরের টেবিল টপ এয়ারপোর্টে নামার সময় রানওয়ে টপকে সোজা খাদে গিয়ে পড়ে। ফ্লাইটে উপস্থিত 160 জন অনবোর্ড প্যাসেঞ্জারের মধ্যে 158 জনের মৃত্যু হয়। তবে 8 জন প্যাসেঞ্জার আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান এই দুর্ঘটনার কবল থেকে। মূলত পাইলটের ক্লান্তি এবং কোপাইলটের ওয়ার্নিংয়ে পাইলটের সঠিক সময় রেসপন্স না করাকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়। 2010 সালের এই দুর্ঘটনার পর প্রায় 15 বছর কোনো বড়সড় বিমান দুর্ঘটনা ঘটেনি ভারতবর্ষের আকাশে। কিন্তু তারপরেই আসে সেই অভিশপ্ত দিন, 2025 সালের 12 জুন। কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন আর কেনই বা টেক অফ করার সময় 30 সেকেন্ডের মধ্যে ফ্লাইটটি ওভাবে লোকালয়ে গিয়ে আটকে পড়ল? এবার সেটাই জানবো আমরা। 12 জুন 2025, দুপুর তখন 1টা বেজে 39 মিনিট। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 230 জন যাত্রী এবং 12 জন ক্রিউ মেম্বারকে সঙ্গে নিয়ে টেক অফ করল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 বোয়িং 7878 ড্রিম লাইনার এয়ারক্রাফট। টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি পৌঁছে গেল সমুদ্রপৃষ্ঠ থেকে 650 ফুট উচ্চতায়। কিন্তু তারপরেই ঠিক 21 সেকেন্ডের মাথায় আচমকা একটা ভয়ানক বার্তা ভেসে এলো বিমানবন্দরের রাডারে। মেডে, মেডে। এই মেডে কলের মানেই কোনো একটা ক্রিটিক্যাল এমার্জেন্সি সিচুয়েশন সৃষ্টি হয়েছে বিমানের ভিতরে। কিন্তু তারপর যা হলো সেটার জন্য বোধহয় কেউই তৈরি ছিল না। টেক অফ করার মাত্র 30 সেকেন্ডের মধ্যে 242 জন যাত্রীকে সঙ্গে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে 1,26,000 লিটার জ্বালানি সমেত ওই বিমানটি আছড়ে পড়ে এয়ারপোর্ট সংলগ্ন মেঘানীনগর অঞ্চলে। আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে এই মেঘানীনগর অঞ্চলের দূরত্ব মোটে 2 কিলোমিটার। ফলে টেক অফ করার পর 30 সেকেন্ড সময়ের মধ্যেই অতটুকুই পথ অতিক্রম করতে পেরেছিল ফ্লাইটটি।
তবে ওই দিন বোয়িং ড্রিমলাইনার বিমানটি যেখানে গিয়ে আছড়ে পড়ে, দুর্ভাগ্যজনকভাবে সেটি আদতে বাইরামজি জেজি ভয় মেডিকেল কলেজের মেস হোস্টেল ছিল। তখন সেখানে লাঞ্চ করার জন্য কয়েকশো হবু ডাক্তার উপস্থিত। বিমানটি ওই হোস্টেলে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেটিতে মজুদ থাকা 1,26,000 লিটার জ্বালানির প্রভাবে নিমেষে আগুন লেগে যায়। গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। প্রাণ বাঁচার জন্য বহু মেডিকেল স্টুডেন্টই দোতলার জানালা কিংবা 3 তলার বারান্দা থেকে ঝাঁপ দেয়। বাইরে তখন লোকের লোকারণ্য। ঠিক 1:41 অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়, আর তারপরেই দেখা যায় ওই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার ধ্বংসস্তূপ থেকে নিজের পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছেন একজন মানুষ। তিনি মুখেও হাতে চোট পেয়েছেন ঠিকই, কিন্তু সেটা খুব একটা গুরুতর নয়। অ্যাম্বুলেন্স আসে, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, আর তার চিকিৎসা চলাকালীন একটা তথ্যে চমকে যান ডাক্তাররা। ওরা জানতে পারেন যে লোকটিকে আনা হয়েছে তিনি মেডিকেল কলেজ ক্যাম্পাসের কোনো স্টাফ বা স্টুডেন্ট নন। ভদ্রলোক আসলে ওই ফ্লাইটেরই একজন যাত্রী, যার নাম বিশ্বাস কুমার রমেশ। তার সিট নাম্বার 11A। ব্যাস, তারপরেই গোটা দেশে তোলপড় পড়ে যায় বিশ্বাস কুমার রমেশকে নিয়ে। অন্যদিকে তখন দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের 6টি বাহিনী, পাশাপাশি বর্ডার সিকিউরিটি ফোর্সেরও 2টো ইউনিট। আর এদের সাহায্য করার জন্য CISF থেকে ফায়ার ব্রিগেড, লোকাল পুলিশ থেকে স্টেট রেসপন্স ফোর্স সবাই উপস্থিত। ইতিমধ্যেই খবর ভেসে এলো ফ্লাইটে নাকি গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও উপস্থিত ছিলেন। 169 জন ভারতীয় নাগরিক, 52 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ এবং একজন কানেডিয়ান নাগরিককে ওই ধ্বংসস্তূপের মধ্য থেকে খুঁজে বের করা মুখের কথা নাকি। পাশাপাশি মেডিকেল কলেজ হোস্টেলে স্টুডেন্ট থেকে স্টাফ, আরও বেশ কিছু মানুষের প্রাণহানির আশঙ্কায় তখন কাঁপছে গোটা দেশ। প্রথমে আশঙ্কা করা হচ্ছিল হয়তো মৃতের সংখ্যা 100 ছুঁতে পারে, কিন্তু সময় গড়াতেই সেটা পৌঁছল 150-তে। তারপর ধীরে ধীরে সেটা হলো 200+, কিন্তু আজ অবধি পাওয়া খবর অনুযায়ী সেই সংখ্যা 270 ছুঁয়েছে। ফ্লাইটের 241 জন ছাড়াও গ্রাউন্ডে উপস্থিত 29 জন মানুষ মারা গেছেন এই বিমান দুর্ঘটনায়। এমন প্রচুর মানুষ আছেন যাদের বডিও পাওয়া যায়নি। জোরে পড়ে যাওয়া দেহাবশেষ দিয়ে DNA টেস্টিংয়ের মাধ্যমে মৃতদের পরিচিতি শনাক্ত করার চেষ্টা চলছে। কিন্তু এই দুর্ঘটনার পিছনে দায় কার, আর কেনই বা ভারতবর্ষের বুকে ঘটা 14টা বিমান দুর্ঘটনার সঙ্গে বারংবার জড়িয়ে গেছে বোয়িং কোম্পানিরও নাম? চলুন তাহলে এবার সেটাই জেনে নিই। সারা বিশ্বে একটা বহুল প্রচলিত ফ্রেজ আছে, ইফ ইটস বোয়িং আই এম নট গোয়িং, যার মানে হলো যদি বিমানটি বোয়িং কোম্পানির তৈরি হয় তাহলে আমি সেটাই উঠছি না। আসলে গোটা বিশ্বের কমার্শিয়াল এরোপ্লেন ম্যানুফ্যাকচারিং মার্কেটে ঠিক দুটোই বড় খেলোয়াড় রয়েছে, বোয়িং ও এয়ারবাস। এবার যদি আপনারা ইন্টারনেটে মজুদ ডেটাগুলোকে অ্যানালাইজ করে দেখেন, তাহলে দেখবেন এই মুহূর্তে গোটা বিশ্বে এয়ারবাস কোম্পানির প্রায় 12,000 বিমান রয়েছে এবং বোয়িং কোম্পানির প্রায় 14,000 বিমান। কিন্তু গত 10 বছরে হওয়া ফ্লাইট অ্যাক্সিডেন্টের হিসেব করতে বসলে দেখবেন এয়ারবাসের ফ্লাইট অ্যাক্সিডেন্টে যেখানে 248 জন মানুষের মৃত্যু হয়েছে, সেখানে বোয়িং বিমান দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে 608 জন মানুষের। তার মানে বুঝতেই পারছেন বোয়িং ঠিক কতটা বিপদসংকুল। আর সেই কারণেই গত 19 বছরে ভারতবর্ষের বোয়িং কোম্পানির বিমানের চেয়ে এয়ারবাস কোম্পানির বিমানের চাহিদা বেড়েছে। হ্যাঁ, গত 19 বছরে ভারতের বিমান ইন্ডাস্ট্রি থেকে যেখানে 1934টি এয়ারবাস বিমান অর্ডার করা হয়েছে, সেখানে বোয়িং বিমানের অর্ডার সংখ্যা মাত্র 928টি। তবে এখন অবধি এই অর্ডারের নিরিখে এয়ারবাস 675টি বিমান ডেলিভারি দিলেও বোয়িং ডেলিভারি দিতে পেরেছে মাত্র 213টি বিমান। কিন্তু বোয়িং কোম্পানির বিরুদ্ধে এত বিতর্ক কেন? বিভিন্ন নিউজ আর্টিকেল ঘাটলে জানা যায় এই ঘটনার সূত্রপাত 2017 সালে। বোয়িং কোম্পানির 32 বছরের পুরনো কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার মিস্টার জন বার্নেট ওই বছরই বোয়িং 787 ড্রিমলাইনার এয়ারক্রাফটের ত্রুটিপূর্ণ পার্টস ব্যবহার থেকে অক্সিজেন সরবরাহের সমস্যা, পাশাপাশি প্ল্যান্টের ভিতরকার ভয়াবহ অনিয়ম নিয়ে সরব হন। অন্য কেউ হলে হয়তো চাকরি বাঁচানোর ভয়ে গোটা বিষয়টা চেপে যেতেন, কিন্তু জন বার্নেট সেটা করেননি। তিনি আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশনকে চিঠি লিখে অভিযোগ জানান এবং আদালতেও যান। এরপর শুরু হয় বোয়িং কোম্পানির বিরুদ্ধে তদন্ত। প্রমাণিত হয় বোয়িং কোম্পানির বিরুদ্ধে জন বার্নেটের আনা সবকটি অভিযোগই সঠিক। আদালতে মুখ পড়ল নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্য জনের পিছনে লাগে বোয়িং। জনের চাকরি যায়, কিন্তু তা সত্ত্বেও তিনি লড়াই চালিয়ে যান। জোশুয়া ডিনের গল্পটাও জন বার্নেটের মতোই। জোশুয়া একজন কোয়ালিটি অডিটর। তিনি সরাসরি বোয়িং কোম্পানিতে চাকরি করতেন না। তার কোম্পানির নাম ছিল স্পিরিট এরোসিস্টেমস, আর এই স্পিরিট হচ্ছে বোয়িং কোম্পানির অন্যতম প্রধান সাপ্লায়ার। জোশুয়া অভিযোগ আনেন বোয়িং কোম্পানির 77 ম্যাক্স এয়ারক্রাফটের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নিয়ে। ব্যাস, হুইসেল ব্লোয়ার হবার অপরাধে 2023 সালে জোশুয়ারও চাকরি চলে যায়। কিন্তু আশ্চর্যজনক ঘটনা ঘটে গত বছর, অর্থাৎ 2024 সালে। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বোয়িং কোম্পানির বিরুদ্ধে
আদালতে মামলার সাক্ষ্য প্রমাণ জমা দিতে সাউথ ক্যারোলিনা চার্লসটনে হাজির হন জন বার্নেট। কিন্তু মার্চ মাসের 9 তারিখে হোটেলের পার্কিং লটের নিজের চাকের ভিতরেই গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় জন বার্নেটকে। তবে তারপর অবশ্য পুলিশ বলে নাকি জন নাকি নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। এমন একটা মানুষ আদালতে সাক্ষী দিতে গিয়ে আচমকা কেন এমন সিদ্ধান্ত নিলেন? না, এর উত্তর কেউ দেয়নি। এরপর আসি জোশুয়া ডিনের মৃত্যুর খবরে। জন মারা যাওয়ার 1 মাস কাটতে না কাটতেই আচমকা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত হন জোশুয়া। চিকিৎসক একটানা 2 সপ্তাহ ধরে চেষ্টা করেন জোশুয়াকে বাঁচানোর, কিন্তু সেই ব্যাকটেরিয়াটি এতটাই মারণভাবে জোশুয়ার শরীরে ছড়িয়ে পড়েছিল যে কোনোভাবেই তার থাবা থেকে জোশুয়াকে বাঁচাতে পারা যায়নি। সুস্থ সবল একটা মানুষ আচমকা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে 2024 সালের 30 এপ্রিল মৃত্যুর মুখে ঢলে পড়েন। আহমেদাবাদে যে বিমানটি 242 জন যাত্রীকে নিয়ে মেডিকেল কলেজ হোস্টেলের ওপর আছড়ে পড়ে, সেই বিমানটির নাম বোয়িং ড্রিমলাইনার। হ্যাঁ, এটাই সেই ড্রিমলাইনার যার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নিয়ে আদালতে লড়াই করছিল জন বার্নেট। জন ও জোশুয়ার মৃত্যুকে না হয় সুইসাইড ও ব্যাকটেরিয়ার ইনফেকশন হিসেবে চালিয়ে দেওয়া কী ছিল, কিন্তু এই 270 জনের মৃত্যুকে কি নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যায়? প্রায় 12 বছরের পুরনো একটা বিমান, যেটাকে নিয়ে আগেও বহুবার অভিযোগ উঠেছে, তা সত্ত্বেও কেন সেই বিমানটিকে সমানে ব্যবহার করা হচ্ছিল? কে দেবে এই সব প্রশ্নের উত্তর? আমরা সত্যিই জানি না। 9 জুন 2025 টুইটার একটা থ্রেডে এক ভারতীয়র সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে প্রাক্তন সিআইএ এজেন্ট সারা অ্যাডামস লিখে ফেলেন, ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় অ্যাটাকটা এই মুহূর্তে আফগানিস্তানের মাটিতে বসে প্ল্যান করা হচ্ছে, তোমরা সেটার জন্য তৈরি থাকো। সারা অ্যাডামসের ওই টুইটার মাত্র 3 দিনের মাথায় ঘটে যায় আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, আর সেই প্লেন ক্র্যাশের সঙ্গে জড়িয়ে পড়ে স্যাবোটেজের গন্ধ। কারণ কোনো বিমানের 2টো ইঞ্জিন একসঙ্গে ফেলিওর হওয়ার চান্স 10 লক্ষ বারের মধ্যে একবার। পাশাপাশি দুর্ঘটনার আগে বিমানের সিসিটিভি ফুটেজ দেখে বহু অভিজ্ঞ পাইলটই দাবি করছেন বিমানটি যেভাবে টেক অফ করার কথা সেভাবে সেটা টেক অফ হয়নি। কেন? কারণ 1, প্লেনটির ডানাগুলো সোজা ছিল। 2, প্লেনটির চাকা অর্থাৎ ল্যান্ডিং ইয়ার ভিতরে যায়নি। আর 3, প্লেনটার নাকের অংশটা ওপরের দিকে মুখ করে রয়েছে। তাহলে কি সিআইএ এজেন্টের করা ওই টুইটটা এই বিষয়েই ছিল, নাকি সত্যি সত্যি গোটা বিষয়টা একটা টেকনিক্যাল ফেলিয়ার ছিল? এই গোটা বিষয়টা জানা যাবে উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সটির সঠিকভাবে পর্যবেক্ষণ করার পর। আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন অবধি ব্ল্যাক বক্সের পরীক্ষা নিরীক্ষা চলছে। এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার দিন আরও একটা অদ্ভুত জিনিস ঘটে। সেদিন সকালে মিডডে নামক একটা নিউজ পেপারে ফাদার্স ডে উইকেন্ড উপলক্ষে একটা বিজ্ঞাপন ছাপা হয়, যেখানে দেখা যায় এয়ার ইন্ডিয়ার একটা বিমান একটা বিল্ডিং ফুঁড়ে বেরিয়ে এসেছে। আর ঠিক সেদিন দুপুরবেলায় হুবহু ওইভাবেই এয়ার ইন্ডিয়ার AI-17 বিমানটি বিজে মেডিকেল কলেজের বিল্ডিং ফুঁড়ে বেরিয়ে যায়। তবে এই দুর্ঘটনা আরও একটা জিনিসকে সকলের সামনে তুলে ধরল, আর তা হল ভাগ্যের সঙ্গে জুড়ে থাকা সংখ্যার খেলা। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, যিনি আজীবন নিজের গাড়ির নাম্বার প্লেটে 1206 সংখ্যাটিকে ক্যারি করেছেন, তার নিজের কেরিয়ারের শুরুর দিকে স্কুটারি হোক কিংবা মন্ত্রী হওয়ার পর দামি গাড়ির নাম্বার প্লেট, বিজয় রূপানীর লাকি নাম্বার ছিল 12। আর আশ্চর্যজনকভাবে 12/6 তারিখে তিনি যে ফ্লাইটে করে লন্ডন যাচ্ছিলেন তার সিট নাম্বারও ছিল 12। কিন্তু 12ই জুন 12 নম্বর সিটে বসে মৃত্যু হল বিজয় রূপানীর। অন্যদিকে সিট নাম্বার 11A-তে বসে বেঁচে গেলেন বিশ্বাস কুমার রমেশ। আজ থেকে 27 বছর আগে ঠিক ওই সেপ্টেম্বরটাই বাঁচিয়ে দিয়েছিল রুয়াংসা জেমস লয়চুসাককে। ওই প্লেন দুর্ঘটনায় 101 জন যাত্রীর মৃত্যু হলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন জেমস লয়চুসাক। আর এবার 241 জনের মধ্যে থেকে সিট নাম্বার 11-এ বাঁচিয়ে দিল বিশ্বাস কুমার রমেশের প্রাণ। নাম্বারের কি জটিল খেলা, তাই না? কারো আজীবনের লাকি নাম্বার প্রাণ কেড়ে নিচ্ছে, আবার কোনো আনকোরা নাম্বার প্রাণ বাঁচিয়ে দিচ্ছে মানুষের। তবে একটা কথা আপনাদের জানাই, এই 11 এই সিটটাকে সবচেয়ে বাজে সিট বলে ধরা হয় ফ্লাইটে। তার কারণ এটিকে উইন্ডো সিট বলা হলেও এর পাশে কোনো উইন্ডো থাকে না। তবে এই বিমান দুর্ঘটনার পর থেকেই নাকি এই সিট নাম্বার লাকি হয়ে উঠেছে। 11-এ বুক করার জন্য কুলুস্থুল লেগে গেছে যাত্রীদের মধ্যে। আসলে এই জীবনটা সববারই ভীষণ প্রিয়। ফ্লাইট সেই ও সিটে বসে পরিবারের সঙ্গে জীবনের লাস্ট সেলফিটা তোলার সময়ও ডাক্তার প্রতীক যোশী কল্পনাও করতে পারেননি আর কয়েক মিনিট বাদেই সপরিবারের শেষ হয়ে যাবেন তারা। বিগত 6 বছর ধরে লন্ডনে অক্লান্ত পরিশ্রম করার পর অবশেষে নিজের স্ত্রী ডাক্তার কোমি এবং নিজের 3 সন্তানকে সঙ্গে নিয়ে লন্ডনে একটা নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন ডাক্তার প্রতীক যোশী। কিন্তু আহমেদাবাদের ওই বিমান দুর্ঘটনায় এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল সেই স্বপ্ন। ঠিক একইভাবে রিক্সা চালক সুরেশ ভাই খটিকের স্বপ্নটাও জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল গত 12ই জুন। রিক্সা চালিয়ে রোজগার করে মেয়ে পায়েল খটিককে পড়াশোনা শিখিয়েছিলেন বাবা সুরেশ ভাই।
ছোটবেলা থেকেই পড়াশোনায় দুর্দান্ত ছিল পায়েল, তাই বাবার স্বপ্ন ছিল এই মেয়ে বড় হয়ে পরিবারের হাল ধরবে। বাবার পরিশ্রমের দাম দেয় পায়েল। সে একটা বেসরকারি সংস্থায় ভালো মাইনের চাকরি পায়। তারপর সেই বেসরকারি সংস্থার তরফ থেকেই পায়েলকে উচ্চতর শিক্ষা প্রদানের জন্য লন্ডনে পাঠানো হচ্ছিল গত 12ই জুন। খুব স্বাভাবিকভাবেই ওই দিনটা পায়েলের বাবার জন্য একটা গর্বের দিন ছিল, কিন্তু সেই গর্বের দিনকেই জ্বলন্ত শোকের দিনে বদলে দিল আহমেদাবাদের ওই প্লেন ক্র্যাশ। পায়েল খটিক এবং ডাক্তার প্রতীক যোশীর মতো প্লেনে উপস্থিত বহু যাত্রীর এবং ওই মেডিকেল কলেজের হোস্টেলে লাঞ্চ করতে আসা বহু এমবিবিএস স্টুডেন্টেরই অনেক স্বপ্ন ছিল চোখে, কিন্তু জাস্ট 30 সেকেন্ডের মধ্যে সেই সমস্ত স্বপ্ন একসঙ্গে দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। হ্যাঁ, টাটা কোম্পানি ইতিমধ্যেই 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে, কিন্তু আপনারা জানলে চমকে যাবেন, এই এয়ার ইন্ডিয়া কোম্পানির বর্তমান মালিক কিন্তু টাটা গ্রুপের টাটা সান্স, আর সেই কারণেই ক্ষতিপূরণ ঘোষণা করতে তারা বাধ্য। কিন্তু টাকা দিয়ে কি আর স্বপ্ন কেনা যায়, কিংবা টাকা দিয়ে কি বুঝিয়ে দেওয়া যায় স্বজন হারানোর শূন্যতা? 270 জন মানুষ, 270 রকমের স্বপ্ন, 270 রকমের পসিবিলিটিস। টাকার দাড়িপাল্লায় দিয়ে এগুলোর একটাকেও মাপা যাবে না। শুধু যারা মানুষ হারালো তারাই বুঝবে আচমকা হারিয়ে ফেলার জ্বালা ঠিক কতটা। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি খুব তাড়াতাড়ি এই দুর্ঘটনার নেপথ্যে থাকা আসল কারণটা সকলের সামনে আসবে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেকের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আমি প্রার্থনা করব আপনাদের পরিবারের উপর হঠাৎ নেমে আসা এই শোকের অন্ধকার যেন ধীরে ধীরে ম্লান হয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।